টাকা নিত না, একটা জিনিস দিত না। তাই দাঁড়া তুই, এতটুকু বাচ্চা কোনো দয়া মায়া নাই, হাতে করে তো কিছু খাওয়া আনতে পারিস। শোনো মা, বাচ্চাটাতে কোলে নিতে আমার ভালো লাগে না। কয় কি আমি বাচ্চা মানুষ কোলে নিতে পারি না। আর আমি 1 টাকা করে দেবো, তুই প্রত্যেক দিন 4 টাকা করে খাওয়াইতা। 1 টাকা, তাই 4 বার খাওয়াইতে বলতো। এগুলো আর আমার কেউ না। বাচ্চারা বড় হইতেছে, এই কি করে খেলা আছে তোমার? আমার বাবা বুড়ো মানুষ, সেই বাবা আমার বাচ্চাকে আমার না দুধ এনে দেয় বাচ্চা বলে। কি কি কইলি? এই কি আমার টাকার খোটা দে। আমার প্রতিও তো তার কোনোই নাই। সে বাইরে থেকে আসলে কোনোদিন তারে দেখি নাই যে হাতে করে কিছু নিয়ে আসতে, যে এই জিনিসটা পছন্দ হয়েছে বা এই কাপড়টা পছন্দ হয়েছে। এই কোনো সময় কোনো দিন বলতে পারি না যে সে বোর জন্য কি বাচ্চার জন্য কি একটা জিনিস নিয়ে আসে। হঠাৎ আমি একদিন অফিস থেকে আসি, অফিস থেকে আসার পরে দেখি কি আমাদের ঘরে অনেকগুলি মেয়ে। মেয়ে বলতে কি যে অফিসে চাকরি করে, অফিসের কয়েকটা মেয়ে। আচ্ছা, আমি মনে করলাম যে কলিগ হইতেই পারে, আসতেই পারে, সমস্যা কি, আমারও তো 2-1 বন্ধু বান্ধব আসতে পারে বাসায়, ওটা আমি কোনো কিছু মনে করি নাই। এখন দেখি কি সব সময় আমি অফিস থেকে আসি, অফিস থেকে আসার পরেই দেখি কি বাসায় মেয়েদের সাথে শুধু আড্ডা, মেয়েদের সাথে আড্ডা। আর এই বিষয়গুলি আমি কোনোদিন কাউকে বলতাম না। কারণ বলতাম না এই জন্যই যে আমরা 5টা বোন, আমি এসেছি সবার বড়, আমি কার কাছে বলবো? বড় ভাই থাকে, বড় ভাবি থাকে বা বড় বোন থাকে, তাদের কাছে প্রকাশ করে। আমি কিন্তু কোনোদিন কারোর কাছে প্রকাশ করতে পারতাম না, নীরবে নীরবে শুধু সহ্য করতাম। এই কারণে যে অনেক সময় ওকে বুঝাইতাম, দেখো বেটা মানুষের মাইয়া বান্ধবী থাকতেই পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু তুমি যে মাইয়া মানুষের ঘরের মধ্যে আড্ডা দাও, এটা মানুষ দেখলে কি করবো? সে কোনোদিন আমার কথা মানতো না, আবার নামাই না আমাকেই আরো কথা বলতো, আমাকেই মারধর করতো। গাজীপুরে আমি 5 কাঠা জমি কেনার সিদ্ধান্ত নেই। তখন ওইখানে আমি 5 কাঠা জমি 5,70,000 টাকা ওইখানে টোটাল লাগছে। সেই সময় আমাকে বলে যে আমার কিছু টাকা লাগবে। শুনো, গাজীপুরের জমিটা লেগা আর কিছু টাকা লাগবে। অনেক টাকা কম করতে গা, নাইলে কিন্তু জমিটা হাস্তার হয়ে যাবো গা। আমি আমার লোক কত করে দিই? আচ্ছা, তাই দাও। আমার মায়ের নিজের গ্রামের যত জায়গা ছিল সেই জায়গার দলিল ব্যাংকে রাখা, সেই টাকাই না দেয় আমার হাজবেন্ডকে, টাকাই না দেয়, আমি নিজে সুদের উপর টাকাই না দেই। এরকম বিভিন্ন জায়গা থেকে টাকা আইনা দেওয়ার পরে আমার হাজবেন্ড এই জায়গা দলিল করতে যায়। রেস্ট অফিসে যাইতেছি, জমিটা রেজিস্ট্রি করতে হইব, তুমি যাইবা? আমার তো শরীরটা খারাপ লাগতেছে, এখন কি আমার যাওয়া লাগবে কি না লাগলে হবে? না থাক, আমি যাই, দুজের নামে রেজিস্ট্রি করুন। এই বইলা সে জায়গাটা দলিল করা তার নামে দলিল করে। সবসময় জিজ্ঞেস করি যে জায়গাটা কার নামে দলিল হয়েছে। তোমার কথা আছে কও। সকালের পথে তুমি নাকি আমার নামে দলিল করো নাই? কে তোমার কই নাই? তোমার আমার নামে করছি। প্রায় মানুষ জিজ্ঞেস করে তোমার কি ভোটার আইডি কার্ড নিছে, তোমার কি হাতের সাইন নিছে। সবাই কি তোমার কোথায় ভিতরে দিবা? তুমি আমার উল্টা ভিতরে দিবা। আমি ধরে মিথ্যা কথা বলে দিই, সকালের পথে দেখে তো করেছি তুমি আমার লগে থাকো না? না খাই। আমার নামে ও তোমার নামে রাখলা। কি বুঝাইতেছ? এই মুখে মুখে কথা বলছিস না? মুখে কথা কয়। 1500 টাকা বেতন পাইয়া কিন্তু আমি 1 টাকাও হাতে রাখিনি, সব দিয়ে দিছি। মনে করছি যে থাক, ভবিষ্যতে জায়গাটা হইলে আমি বা কোথায় নিব আর আমার হাজবেন্ড বা কোথায় নিবে, এই চিন্তা করতাম সব সময় যে আজকে একটা মানুষ কয়দিন চাকরি করতে পারে, কতক্ষণ কষ্ট করতে পারে। হয়তো 1 বছর 2 বছর 5 বছর কষ্ট করি, পরে তো আল্লাহর রহমতে আমি ভালোই চলতে পারবো, ভালোভাবে থাকবো। আমার অনেক ইচ্ছা ছিল এখানে 2টা ঘর উঠাই আমি একটু শান্তিতে থাকবো, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েদেরকে সময় দিব, 2টা ফুল গাছ লাগাবো। অনেক আশা ভরসা নিয়ে আমি অনেক কষ্ট করছি। মাসটা শেষ হইলে বেতন দিছি, কিন্তু এই বেতনের টাকাই ওইখানে কিস্তিতে চালাইছে। তো শেষ পর্যন্ত এমন কোনোদিন হবে আমি এটা কোনোদিন কল্পনা করি নাই। আই শুনছো, মাইটা হাসাইতেছে। টাকা কিসের টাকা? সেই টাকাটা অস্বীকার করছে আমার হাজবেন্ড। একটা পাড়াটা পেট গেলে ফলামু। তখন আমার খুব কষ্ট লাগলো যে এত কষ্টের পয়সা আমার মা বাসায় কাজ কইরাই না টাকাগুলো জমাইছে, সেই টাকা অস্বীকার করে। ছেলেটা ক্লাস 3 থেকে আজকে ম্যাট্রিক পরীক্ষা দিবে, ক্লাস 10ম শ্রেণীতে পড়ে। সে কোনোদিন দেখি নাই যে ছেলের সাথে ভালো ব্যবহার করে বা ভালো একটা 1 ডজন কলম আইনা দেয় বা 1 খাতা কাগজ আইনা দেয়, কোনোদিন সে দেয় না। কেন দেয় না এটা আল্লাহই জানে, আমি জানি না।
আমার ছোট বোন, আমার ছোট বোনটা না একটু প্রতিবন্ধী টাইপের ছিল, কেউ কথা হাজার জিজ্ঞেস করলেও না ও উত্তর দিত না। আমার ছেলে 1 বছরের ছোট, আমার বোন হয়েছে 1 বছরের বড়। ওরা সব সময় জমজ বাচ্চার মতন থাকতো। ওদের হয়তোবা আমার বোন, কিন্তু আমি ওদেরকে সন্তানের মতোই দেখে মানুষ করছি। আমি ঠিকই বড় বোন, কিন্তু একটা মা যা না করে তার চেয়ে বেশি আমার এই ছোট বোনের জন্য আমি করছি। ওরে শুধু আমি পেটেই ধরি নাই, বুকের দুধই খাওয়াই নাই, এছাড়া সবই আমি ওর জন্য করছি। ওই দিন মাঠে এমন একখান 6 মারছি, বাউন্ডারির বাইরে চলে গেছে বল। তারপরে যে ঝগড়াটা লাগলো আমগোর মধ্যে, ধাক্কা ধাক্কি কইরা মানে অস্থির অবস্থা। এই শোন শোন, এই শোন, আমি তো বাইরে গেতেছি, তুই তো রাইতে রান্দা রাখিস, হ্যাঁ? বুঝছিস? সংসারটা টিকায় রাখার জন্য, সংসারটা ভালো রাখার জন্য আমি 18 বছর পরে একটা বাবু নেই। তখন আমি মনে মনে অনেক খুশি হয়েছি যে না থাক, এখন যদি আমার একটা মেয়ে সন্তান হয় তাহলে আমার হাজবেন্ড খুবই ভালো হবে। সবসময় আমি বলতাম যে আল্লাহ তুমি যদি দাও তাহলে আমাকে একটা মেয়ে সন্তান দিও, যাতে আমার হাজবেন্ড ঘরের মধ্যে একটু আগ্রহী থাকে। এতদিন ভালো হয় নাই, এখন ভালো হবে। কেন আমি অনেক আশা ভরসা করেই আমি বাবুটা নিছি। আমি আর আমার মা কাছাকাছি একই বাসায় থাকি, কিন্তু সেখানে আমি সকালে যাই, রাতে আসি। আমি এই অবস্থায় তো কাজ করি, স্বাভাবিক সুস্থ মানুষই কাজ করে আসার পরে আর ভালো লাগে না ঘরে কাজ করার জন্য। তারপর আমি তো এরকম প্রেগনেন্ট ছিলাম, আমার মা ছিল কাছে, যে যখন সুবিধা মতো পাইতো আমার ঘরে রান্না করে রেখে যেত। বিমান সরকার তো প্রায় খারাপ থাকে, ওরা তো ডাক্তার কাছে কালকে তো আমি ডাক্তার কাছে যাবো, তো বিমারে আমার সঙ্গে লই যাবো। তখন আমার 6 মাস প্রেগনেন্ট, তখন আমি ডাক্তারের কাছে যাই যে দেখি চেক আপ করে আসি বাচ্চার কি অবস্থা, সুস্থ আছে কিনা। তখনই আমি আমার রিমা ছোট বোনটা আছে ওকে নিয়ে যাই। সমস্যা নেই, ঠিক আছে। আপা ও না ইদানিং অসুস্থ গেতেছে, ওর একটু দেখেন তো আপা, ওর কি হয়েছে? চলো তোমার কি হয়েছে দেখি। যে সবাই বলে জন্ডিস হয়েছে কিনা, তা আমি একটু ওকেও দেখাই। দেখি জিবাটা বার করে একটু দেখি। 4-5 মাস বাচ্চা পেটে ওপেন। আমার মনে হয়েছে যে আমার আসমান ভাঙ্গা মাথায় পড়ছে। ও তো বিয়ে হয় না, ও তো আমার ছোট বোন। তখন মনে হইলো যে আল্লাহ আমি দুনিয়াতে আসি কিনা না আমি নিজেও জানি না। মনে হইলো যে আমার পায়ের নিচে মাটি নেই, বাসায় যে কিভাবে আসছি। আর তখন আমার মরণ ছাড়া কোনো গতি ছিল না। আপা আমার বোনকে যখন আমি এই কথা শোনার পরে থেকে ঘৃণা করছি। ভাত খাবে না? ও আমাকে এরকম সর্বনাশ কি করে করলো, কেমনে করলো? কি একদিন কথা কাটাকাটি করতেছে। আমি আপনাদের করে দেবো। আমার ছেলেও সবকিছু বিস্তারিত সব জানতে পারে। আমার বাবা কোনো কথা আছে? মা আজকে আব্বা এসেছিল ছোট খালারে মারতে, তারপর কি জানি কি কইতেছিল। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম তোর এটা কেটা করছে আমার ক ভাইয়া। দিবা চা খাইবা? আচ্ছা শুনবো আমি আসছি। তোমার স্বামী চাই না খাওয়ার পরে যে আমি ঘুমাইছি, পরে তখন আমার কি হয়েছে আমি এটা আর বলতে পারি না। যখন আমি বুঝতে পারছি আমার বোনের কাছ থেকে সরাসরি মুখে শুনছি, আর যখনই বুঝতে পারছি আমার হাজবেন্ড এই কাজটা করছে, তখন ওর প্রতি যে আমার একটা ঘৃণা জন্মেছে। আল্লাহ নাইমা আসলেও মনে হয় ওর সাথে আমি আর কোনোদিন মিশতে পারবো না। আমার হাজার ইচ্ছা থাকলেও আমি ওর সাথে মিশতে পারবো না। যে আমি এখন কতটুকু কষ্ট লাগতেছে যে আমার হাজবেন্ড আমার সাথে যে অত্যাচার করছে, কিন্তু আমারই ছোট বোন ওর সন্তানের মতো, ও এখানে তোর সন্তানও হইতে পারতো, সেখানে ও কি করতো? এই কাজটা কি করে করলো?
তো এই কথাটা চিন্তা করলে মনে হয় কি যে আমি এখন মরে যাই, যে আমি কতটুকু আঘাত পাইছি, ওকে আমি কতটুকু ভক্তি বিশ্বাস করতাম, সে বিশ্বাসের ঘরটাও আমার ভাঙা দিচ্ছে। এই অ্যাবর্শন করার চিন্তাটা আমি নিজেই নিচ্ছি। নেওয়ার পর আমাকেই ধরতে লাগে একজন, কিন্তু সেই অবস্থায় আমি কাকে নিয়ে যাব? কাউকে নিয়ে গেলেই তো জিনিসটা তার সাথে শেয়ার করা লাগে, আমি তার সাথে শেয়ারও করতে পারবো না, কথাটা বলতেও পারবো না। আরো 10 জনে জানবে, আমাকে আরো খারাপ ভাববে, খারাপ জানবে। তখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়লে মনে হচ্ছে কি যে আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আসমান ভেঙে আমার মাথায় পড়ছে। 2011 মাঝামাঝিতে সূর্যের হাসি ক্লিনিকে আমার বোনকে নিয়ে যাই। তুমি কি ম্যারিড? না স্যার আমি দেখি চল দেখি চল দেখি দেখি চিপা দেখি চিপা দেখি দেখি কান্না করতেছো কেন? যখন করছিলে তখন ভালো লাগছিল তো, এখন এরকম করতেছো কেন? তখন কথাটা শুই না ওর কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। তা আমি গেলাম যে তার কাছে সমস্যা সমাধান করার জন্য। সমস্যা তো এরকম হতেই পারে, ভুল তো মানুষই করে। সেই কথাটা না বলে ওর একটা ঠুকনা দিছে পরে ও আরো কাঁদতেছে। তখন সেখানেই অ্যাবর্শন করি। আমি বাসায় আসলে দেখা যেত কি যে বোন সবসময় আমি আসলে আমাকে তা বলতো যে তাড়াতাড়ি আপা হাত মুখ ধুয়ে আসেন, ভাত দিই, ভাত খান, খায় একটু রেস্ট নেন। আর সেই বোন করতে কি আমি আসলেই না ও আমার মুখোমুখি হইতো না, হয়তো বা লজ্জায় পাইতো বা কষ্ট পাইতো, যাই হোক, যার কারণে ও আমার মুখোমুখি হইতো না, কখনোই হইতো না। আমি মাকে জিজ্ঞেস করতাম মা কি ব্যাপার, ও আমার সামনে আসে না কেন? এটা তো তুই ভালো জানিস আমি কি করে বলে। এটা বলতো। তখন আমি আর ওকে আর বারবার প্রশ্ন করতাম না। আর আমার হাজবেন্ড করতো কি, আমি এই সব কথা আমি আলোচনা করবো বিদায় সে করতো কি সব সময় আমি রাত্রে ঘুমায় পড়তাম তখন সে আসতো। সকালে আমি ঘুমে থাকতেই সে চলে যেত ডিউটিতে। আমি সবসময় প্রিপারেশন নিয়ে থাকতাম যে আজকে আসলে জিজ্ঞেস করবো, আজকে আসলে জিজ্ঞেস করবো এটা কেন করছে, কি করছে, কিন্তু তাকে আমি কোনোদিনই বলতে পারতাম না। আমার মেয়েটা হয়েছে ডিসেম্বরের 14 তারিখে। শোনো, আমি অন থেকে মোহাম্মদপুর বোনের বাসায় থাকুন। মোহাম্মদপুরে গার্মেন্টসে ভালো বেতন পাওয়া যায়। প্রত্যেক মাসে এই শেষে তোমার আর তোমার পোলার টাকা দিয়ে দেবো। তারপরে একদিন আমার বাড়িওয়ালার জামাই, মেয়ের জামাই একদিন হঠাৎ মহাখালীতে দেখে এখানে ডিউটি করে। আমাকে এসে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার বাবুর আম্মু, তোমার বাবুর বাবা না মোহাম্মদপুরে চলে গেছে? আমি বলছি হ্যাঁ মোহাম্মদপুরে চলে গেছে। আমি তো উল্টা তার সাথে আরো তর্ক করতেছি যে এখন বাবা মা সব ত্যাগ করে আমি আমার স্বামীর বাড়িতে আসছি, কিন্তু আমার স্বামী এখন এমন অবস্থা করে যাতে ভালোবাসা তো দূরের কথা, সে আমার 1 মাস যদি এখানে থাকে 2 মাস গিয়ে তার বোনের কাছে থাকে, যদি আবার হঠাৎ আসে আইসে আবার চলে যায়, কিন্তু সে কিন্তু মহাখালীতে ডিউটি করে। আমি জানি না, আমি তো ঘর আর অফিস ছাড়া কিচ্ছু বুঝি না। আর যেটুকু সময় একদিন বাসায় থাকি ছেলে মেয়েকে বাসায় নিয়ে সময় দেই। আর লাস্ট মোমেন্ট যে 1 বছর ধরে গেছে, 1 বছর আমি একদিন অফিসে গেছি, ওর ছুটি আবার শুক্রবার দিন, কোনো ঝগড়া না, কথা কাটাকাটি না, কিচ্ছু না। ছেলেও শয়ন ছিল, ছেলেকে আমি একদিন হঠাৎ জিজ্ঞেস করতেছি হ্যালো তো বাবি কোন খবর পাইছস? আব্বার তো খোঁজ পাইতেছি না, আবার ফোন বন্ধ। পরে সবাইকে তার ভাই বোনদেরকে জানাইছি, বলে যে কি ব্যাপার আজকে সকালে তো আমাদের এখান থেকে আসতে, ফোন বন্ধ কেন এটা জানি না। বরং আমি আজকে সকালে আপনার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু আমি তো 3 দিন পর্যন্ত পাই না, যেমন শুক্র শনি রবিবার হয়ে গেছে, খবর পাই না। তারপরে করতে করতে হঠাৎ আমি একবার দিছি, তখন দেখি ফোন চালু হয়েছে। কই তুমি? ও আবার আমার মনে পড়ছে, মনে করো আমি নাই, আমি মরে গেছি। তো আচ্ছা তাহলে তুমি চলে যাবা, তাহলে সুন্দর মতোই চলে যেতা, ছেলেকে বলে যেতা, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে যেতা, তুমি যখন চলে যাবা। এই তুই আমার ফোন দিবি না, তুই যদি আমার ফোন দেস তাহলে আমার মরা মুখ দেখবি। এই কথা বললে যে ফোন অফ করছে আর ফোন চালু করা নেই, আমার সাথে আর যোগাযোগ করা নেই, গত 1 বছর ধরে কোনো যোগাযোগই নাই।